ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক, প্লিজ বলুন। দেখুন স্বর্ণালী, প্রথমে যেটা আমার মনে হয় আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল যদি দেখি যে এমএসভিপি যিনি ছিলেন আরজি করে, ওনাকে কিন্তু সরানো হয়েছিল কিছুদিন আগে এবং তিনি কিন্তু প্রফেসর হিসেবে জয়েন করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজে। তো হি ওয়াজ রিমুভড ফ্রম দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্টস অফিস, আর ওনাকে কিন্তু প্রফেসর হিসেবেই রাখা হয় এবং স্বাস্থ্য দপ্তর এটা ডিসিশন নেয় যে ওনাকে আর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হিসেবে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হলো। তো আজকে আমার এটা ভীষণ অবাক লাগছে যে একজন প্রিন্সিপাল যিনি নিজে দায়িত্ব নিয়ে, এবং যেটা আপনি বারবার বলছেন যে সবাই চাইছিলেন যে উনি রিজাইন করুন, উনি রেজিগনেশন দেওয়ার পরে এমন কি ঘটলো যে ওনাকে আবার প্রিন্সিপাল পোস্টে ন্যাশনাল মেডিকেল কলেজে জয়েন করানো হলো। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। কেন কি আমরা দেখেছি যে আমাদের ছোট ভাই বোনেরা যারা অ্যাজিটেশন করছে সারা বাংলা ধরে, তারা কিন্তু একটা ওয়ান অফ দ্য পয়েন্টস ওখানে চেয়েছিল যে আরজি কর মেডিকেল কলেজে প্রিন্সিপাল প্রফেসর ঘোষকে হটানো হোক, এবং সেটা উনি যদি নিজের থেকেই সরে যেতে চেয়েছেন তাহলে ওনাকে আবার রিইনস্টেট কেন হেলথ ডিপার্টমেন্ট করছে, এটা নিয়ে সত্যি প্রশ্ন ওঠা উচিত। আরেকটা কথা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যখন সাবজুডিস আছে, যখন ইনভেস্টিগেশন চলছে এবং প্রচুর প্রশ্ন ওনাকে নিয়ে উঠছে, ডাক্তার হিসেবে, টিচার হিসেবে ওনার মরাল গ্রাউন্ডসে ওনার কিন্তু নতুন পজিশন জয়েন করা উচিত না। এটা আমার পার্সোনাল থট প্রসেস যে যখন এত ইনভেস্টিগেশনসে ওনার নাম আসছে, পার্সোনালি ওনার আবার ন্যাশনাল মেডিকেল কলেজে গভর্নমেন্ট অফার করলেও কেন উনি আবার গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হবেন? কেন এটা একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন। আমরা যদি ন্যাশনাল মেডিকেল কলেজে এমএসভিপি কে রিইনস্টেট করা যায়নি, তাহলে প্রিন্সিপাল কেন রিইনস্টেট হচ্ছেন? এটা কিন্তু আমার মনে হয় যে হেলথ ডিপার্টমেন্টের একটা স্পষ্ট বক্তা এই ব্যাপারে থাকা উচিত, ওদের ইনফর্ম করা উচিত সবাইকে। কেন আমরা সবাই ট্যাক্স পেয়ার, আমাদের ট্যাক্স দিয়ে কিন্তু এই মেডিকেল কলেজগুলো চলছে, আমাদের ট্যাক্স পেমেন্ট আমরা সবাই মিলে করি দেখেই কিন্তু মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে। এবং আজকে অভয়ার মৃত্যু, তাতে কিন্তু আমরা সবাই লজ্জিত। আমরা কিন্তু চাইছি যে অভয়া তার বিচার পাক। আর যেইখানে মৃত্যু শুধু নয় ডক্টর ভৌমিক, মৃত্যু নয়, জঘন্যভাবে নারকীয়ভাবে হত্যা, তাকে ধর্ষণ করে। আমরা চাই না যার কোনো অভয়া থাকুক। আমরা নির্ভয়ার সময় বলেছিলাম যে দেশের কোনো প্রান্তে যেন নির্ভয়া না হয়, আমরা চাই না যে আমাদের রাজ্যে কোনো প্রান্তে যেন অভয়া না হয়। আমি আপনার কাছে আবারও আসছি আপনার কাছে, কিন্তু সন্দীপ ঘোষ নিয়ে কথা বলতে বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চলে এসেছেন ইন্দ্রনীল খাঁ, আমাদের সঙ্গে যোগ করেছে চিকিৎসক ইন্দ্রনীল খাঁ, বিজেপি নেতা এবং একই সঙ্গে চিকিৎসক ইন্দ্রনীল খাঁ এই সময় আমাদের সঙ্গে লাইভ স্টুডিওতে রয়েছে। ইন্দ্রনীলবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। সন্দীপ ঘোষকে নিয়ে যখন আলোচনা করছি ইন্দ্রনীলবাবু, ঠিক সেই সময়তে একাধিক প্রশ্ন সামনে আসছে। ঘটনাচক্রে খুব সারপ্রাইজিংলি গতকাল থেকে একটা অডিও ভাইরাল হয়েছে পিজিটি এবং ইন্টার্নের মধ্যে। আমি সেই অডিওটা একবার শোনাবো, যদিও এই ভাইরাল অডিও এর সত্যতা যাচাই আমরা করিনি, কিন্তু যে ধরনের কথা বলা হয়েছে সেটা মারাত্মক। আমি আবারও সে একই প্রশ্ন করছি, কিসের ভিত্তিতে এই ধরনের এরকম একটা মানসিকতার চিকিৎসক যিনি অধ্যক্ষের পদে রয়েছেন তাকে ছেড়ে রাখা হয়েছে? হেফাজতে নেওয়া হচ্ছে না, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না, উল্টে প্রমোশন দেওয়া হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, যাতে সেই হাসপাতালের মহিলাদের সুরক্ষাও বিঘ্নিত হয়। কেন করা হচ্ছে আমি জানি না। সেই ভাইরাল অডিওটা একবার শোনাবো একটু। আরজিকরের ব্যাপারটা, আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন
তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চপদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা, সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে। একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট একটা মেয়ে কি করছে, এবং সে যখন সরে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়, সেটাই হবে। তবে এবং ইতিমধ্যেই অডিও ভাইরাল, হয়তো এগুলো হয়তো যদি এর সত্যতা যাচাই করিনি আমরা, এবং হয়তো তদন্তের ক্ষেত্রে এই অডিওকেও নেওয়া হবে বা হয়তো কণ্ঠস্বরের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ হতে পারে। কিন্তু টানা ইন্দ্রনীল যে ঘটনা ঘটেছে আরজি করে, এবং তারপর সন্দীপ ঘোষের যে বক্তব্য, যেভাবে তিনি তার বাবা মাকে ফোন করে জানিয়েছেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে, প্রতি মুহূর্তে মনে করা হয়েছে তিনি তদন্তকে দিগ্ভ্রান্ত করতে চাইছে, তথ্য গোপন করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলছেন 5 দিন সময় দিলাম, 5 দিনে কুলকিনারা করতে না পারলে, দোষীরা গ্রেপ্তার না হলে, খুনি গ্রেপ্তার না হলে, দোষীরা ধরা না পড়লে উনি নাকি সিবিআইকে দিয়ে দেবেন। 5 দিন পর আপনি একজন চিকিৎসক, তার সঙ্গে রাজনীতিও করছেন, মনে হয় যে এরপর সিবিআই এসে আর কোনো তথ্য প্রমাণ নমুনা কিছু পাবে? মানে এটা কি সাজানো একটা প্লট চলছে না মানুষকে বোকা বানানোর জন্য? ইন্দ্রনীল, যখনই এরকম একটা ঘটনা প্রকাশ্যে এলো, তারপরে ইমিডিয়েট ফার্স্ট স্টেপ হওয়া উচিত সেই কলেজের যিনি অধ্যক্ষ, যিনি মেন দায়িত্বে আছেন, যিনি আজকে বড় বড় কথা বলছেন, তার ঘরে নাকি ছোট ছোট 2 বাচ্চা আছে, তাদের জন্য দুঃখে সে উল্টে যাচ্ছে, এবং এই যিনি নির্যাতিতা, যিনি নিহত, তাকে নাকি তার মেয়ে মনে করছেন, তার তো প্রথম দিন ছিল তার পদত্যাগ করা। তার নিজের বিবেকের কাছে জবাব দিতে পেরেছেন তিনি? তিনি তো আজকে গার্জেন হিসেবে ফেলিওর, এবং ইমিডিয়েটলি, এবং রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন সেই দিন ইমিডিয়েটলি তাকে ওখান থেকে সরায়নি? যখনই কোনো অভিযোগ এসছে, যে প্রথম কাজটা পুলিশের করার কথা সেটা হলো ওই জায়গাটাকে কর্ডন অফ করা, এবং তার সাথে সাথে এবং রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইমিডিয়েটলি তাকে সরায়নি? এখানেই তো গাফিলতি 1 নম্বর ঘটলো। সন্দীপ ঘোষ তো বলতে পারেন তৃণমূলেরই একজন অ্যাসেট, এবং সেই অ্যাসেটকে দিয়ে যত্ন করে 3-4 দিন কেটে গেল, এবং যেখানে তথ্য প্রমাণ লোপাট হওয়ার বারবার করে সম্ভাবনা আসছে। পরিবার পরিজনের সঙ্গে আমরা কথা বললাম, আমি নিজে তার পরিবারের সঙ্গে, এই মুখ্যমন্ত্রী তো এতদিনে হয়তো গিয়ে পৌঁছেছেন, আমরা তার আগে বাড়িতে পৌঁছে গেছিলাম, গত পরশুদিন পৌঁছে গেছি, এবং সেখানে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে যখন কথা বললাম, তার বাবা মা তারা শকে আছেন, কিন্তু তারা বারবার করে একটাই প্রশ্ন করলেন যে সেই দিন, সেই রাত্রে যারা ডিউটিতে ছিলেন, সেই ইন্টার্ন, সেই হাউস স্টাফ, সেই পিজিটি, সেই সিনিয়র ডক্টর বা সেখানকার গ্রুপ ডি স্টাফ, তাদের সবাইকে কেন এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো না? এখানেই তো সবথেকে বড় প্রশ্ন। কোনো ইন্টারোগেশন হলো না। যারা মূল উইটনেস, যারা সেই মুহূর্তে কর্তব্যরত, তারা কি কর্তব্য পালন করেছিলেন, এবং এত আওয়াজ, এত একটা মেডিকেল কলেজ, আপনারা জানেন যে সেখানে কতটা বিজি থাকে সেই জায়গায়, সেখানে একটা মেডিকেল কলেজের মধ্যে ঢুকে কোনো বহিরাগত এলো না ভেতরের কেউ করেছে, সেখানে কেন কোনো ইন্টারোগেশন হলো না? চিকিৎসক, আপনার মনে হয় যে কোনো একজনের পক্ষে একটি মেয়ের পেলভিক বোন, তার কলার বোন, তার থাইরয়েড বোন, গলার বোন, থাইরয়েড বোন এবং তার গোড়ালির হাড়, এগুলো ভাঙা সম্ভব মনে হয়? 113 কাছাকাছি কামড়ের দাগ, মানে একদম মাংস তুলে নেওয়ার মতো কামড়, আপনি আঙুল ভেঙে দেওয়া, নখ উপড়ে নেওয়া, চুল ছিঁড়ে নেওয়া, কোন একজনের পক্ষে সম্ভব বলে মনে হয়? একজন তো ছেড়ে দিন, একাধিক নরখাদক এই কাজ করতে পারে, পিশাচরা, নরপিশাচ যারা হয় তারাই এই কাজ করতে পারে, এবং একজন নয়। এটা পরিবার পরিজন বারবার বলছে। এই যে ইনকোয়েস্ট রিপোর্ট, যেখানে এই পুরো তথ্য প্রকাশ্যে এসছে, সেই তথ্য অনুযায়ী বাড়ির লোক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষ কেউ বিশ্বাস করতে পারছে না এটা কোনো একজন ব্যক্তির কাজ হতে পারে। এখানে কয়েকজন এর সঙ্গে যুক্ত আছে, এবং কারা, কোন প্রভাবশালী। এবং আপনারা আজকে সন্দীপ ঘোষকে নিয়ে যেমন বলছেন, সন্দীপ ঘোষ এতদিনে না হয় তিনি সরেছেন বলে তিনি অনেক বড় বড় বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, তাই না? তার জায়গায় যাকে দেওয়া হয়েছে সেই প্রফেসর সুরিতা ম্যাডাম, তাকে দুর্নীতির অভিযোগে সরানো হয়েছিল ভাইস চ্যান্সেলর হিসাবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে। সম্মানীয় রাজ্যপাল তিনি নিজে সরিয়েছিলেন, এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সহ
যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে তারপরে লাভ পশ্চিমবঙ্গে, কিছুই হয় না। তারা বারবার করে লিখিতভাবে হেলথ সেক্রেটারিকে দিয়েছিলেন ইনাকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে দেবেন না, কারণ ইনি স্বজন পোষণ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত। তাকেই আবার দেওয়া হলো। আবার কোন প্রভাবশালীকে কেন, কাকে বাঁচানোর জন্য করছে, এই প্রশ্ন কিন্তু আরো না, না, সজোরে সবার কাছে চলে আপনি এই আসছে। প্রশ্ন